এই শরীরে এই শক্তিটা নিয়ে আমি একবার ট্রাই করতে চাই, আমি মা হওয়ার চেষ্টা করতে চাই। ওই যে এমব্রায়োটা তৈরি হলো, ওই এমব্রায়োটা আবার নিয়ে আমার শরীরে ভেতরে ভেতরে ঢোকায়। নীনাকে দেখে আমার মা ইন্সপায়ার্ড হয়ে বলেছিল, কেন এত ছুঁচ ফোটাচ্ছিস, তুই গোয়া টোয়া গিয়ে প্রেগনেন্ট হয়ে আয় না। প্রেমে পড়া, প্রেম করা, এটা যে কি অসাধারণ অভিজ্ঞতা। ওর নাম কার্স্টেন। We used to live together as a couple. একক মা মানে তো এরকম না যে তুমি ডিভোর্স বা অন্য কিছুর মাধ্যমে তুমি একক মা হয়েছে। তুমি সম্পূর্ণ একটা আইভিএফ, মানে একটা স্পার্ম ব্যাংক থেকে স্পার্ম নিয়ে তুমি নিজেকে মা হিসেবে এসছো। বাথরুম বা বিছানায় নষ্ট না করে নিজের স্পার্মটা একটা ব্যাংকে ডোনেট করা, যাতে কোথাও কোনো মহিলা একজন সন্তানের জন্ম দিতে পারে, প্রকাশ্যে জানায় ভারতবর্ষেও প্রথম। নমস্কার, নিবেদিতা অনলাইনে আমি নিবেদিতা দে আপনাদের স্বাগত। আজকে নারী দিবসে আমার বিশেষ অতিথি অনিন্দিতা সর্বাধিকারী, পরিচালক, এবং তার ছেলে অগ্নিস্নাত সর্বাধিকারী। অগ্নিস্নাত নামটা শুনেই বোঝা যাচ্ছে কি সুন্দর নাম। কেমন আছো অগ্নিস্নাত? ভালো আছো? আচ্ছা, আজকে অনিন্দিতাকে এনেছি উমেন্স ডেতে একটা বিশেষ কারণে। সেই কারণটা আমরা পরে আসছি। আপাতত আমি অগ্নিস্নাতর সঙ্গে একটু কথা বলে নিই যে ও কোন ক্লাসে পড়ে, কি করছে, মাকে কতটা ভালোবাসে, এইসব বিষয়ে একটু কথা বলে নিই। অগ্নিস্নাত, তুমি কেমন আছো? আমি ভালো আছি। আচ্ছা, তুমি আজকে জানো তুমি আজকে মার সঙ্গে একটা ইন্টারভিউ দিতে এসছো এবং একটা চ্যানেলে সেটা দেখাবে? হ্যাঁ, আমি সেটা জানতাম আর আমি খুব এক্সাইটেড ছিলাম। এখন ভালো লাগছে তোমার এখানে এসে? হ্যাঁ, নর্মাল লাগছে তো, মানে কোনো রিল্যাক্স তো? আচ্ছা 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 আচ্ছা, প্রথমে বলো মাকে তুমি কতটা ভালোবাসো? আমি এই মাছ ভেরি নাইস, ভেরি নাইস। বড় হয়ে তুমি কি হতে চাও কৃষ্ণাদ? আমি বড় হয়ে একটা প্যালিওন্টোলজিস্ট হতে চাই। যে প্যালিওন্টোলজিস্ট হলো যে ফসিলস খোঁজে আর ওইগুলো নিয়ে রিসার্চ করে। খুব ভালো লাগলো শুনে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করছি। মা তো তোমাকে সব কথাই বলেছে তোমাকে নিয়ে, তুমি কি জানো বলো তো তোমার জন্মের সম্পর্কে? আমি জানি যে আমার মা আমাকে দিয়েছিল আলুন, আর একটা কোনো বাবা ছিল না তখন যখন মা আমাকে বানিয়েছিল। তো আমারও এমব্রায়ো বার্থডে হয় 3rd মে, যে সেদিন আমার মায়ের পেটে আমাকে ঢোকানো হয়েছিল। কি মিষ্টি তুমি। থ্যাংক ইউ। কি মিষ্টি তুমি। আর তোমার মনে হয় এটা খুব প্রাউড ব্যাপার? হ্যাঁ, খুব প্রাউড। তুমি মার জন্য খুব প্রাউড ফিল করো? হ্যাঁ, খুব প্রাউড ফিল করো। কতটা প্রাউড ফিল করো? এতটা প্রাউড। তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 5 এ পড়ি। আর কোন স্কুল বাবু? আমি সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুলে পড়ি। ভেরি গুড। কোন সাবজেক্ট তোমার ভালো লাগে? আমার ইংলিশ আমার ফেভারিট সাবজেক্ট। ও বাহ। আচ্ছা, এবার তুমি একটু ক্যাফেতে বসে কিছু খাওয়া দাওয়া করো, আমি আর মা একটু গল্প করি। আচ্ছা অনিন্দিতা, আজকে নারী দিবসে তোমার সঙ্গে গল্প করার বিশেষ উদ্দেশ্য, যে বিশেষ এমনিতে তো আমরা গল্প করি, কিন্তু আজকে দর্শকদের সামনে গল্প করছি এই কারণে তুমি তোমার এক্সপিরিয়েন্স বলবে। তুমি যে এইভাবে একক মা হিসেবে, একক মা মানে তো এরকম না যে তুমি ডিভোর্স বা অন্য কিছুর মাধ্যমে তুমি একক মা হয়েছে। তুমি সম্পূর্ণ একটা আইভিএফ, মানে একটা স্পার্ম ব্যাংক থেকে স্পার্ম নিয়ে তুমি নিজেকে মা হিসেবে এসছো। তো সেই যে এক্সপিরিয়েন্স, তার সঙ্গে তুমি কি করেছো এই পুরোটা আমরা শুনো, তোমার পুরো জার্নিটা আমি শুনতে চাই। আসলে কি জানো, আমার দর্শকরাও এটা শুনে খুব খুশি হবে। আসলে কি জানো, আমার কাছে খুব কম বয়স থেকেই মা হওয়াটা খুব স্পেশাল ছিল। কারণ কি একটা অদ্ভুত ম্যাজিক বলো, মানে সবাইকে মা হতে হবে তা নয়, কিন্তু যে আমরা আমাদের শরীরে একটা প্রাণ সৃষ্টি করতে পারি, মানে প্রকৃতি আমাদের এই অদ্ভুত একটা ক্ষমতা দিয়েছে। মানে এই যে ম্যাজিক, যে আমার শরীরের ভেতর তিল তিল করে একটা ছোট্ট
ছোট্ট সাদা ডট, তার থেকে একটা প্রাণ, এবং তার আকার নিচে হাত পা মস্তিষ্ক সব গজাচ্ছে, এই যে ম্যাজিক, এইটা না আমার মনে হয়েছে। আর আমি এথিস্ট, আমি পুনর্জন্ম ইত্যাদিতে বিশ্বাস করি না, থাকলেই বা কি হয়েছে জানতে তো পারবো না। তো আমার মনে হয়েছে এই জন্মে নারী হিসেবে একজন মানে এই শরীরে এই শক্তিটা নিয়ে আমি একবার ট্রাই করতে চাই, আমি মা হওয়ার চেষ্টা করতে চাই, যদি পারি ভালো, আর না হলে তো অ্যাডপশন আছে, কিন্তু আমি মা হতে চেয়েছিলাম। এবার দেখো, আমি খুব সাধারণ মধ্যবিত্ত বাঙালি বাড়ির মেয়ে, আমার বাবা মা দুজনেই আইপিটিএ করতেন, তাদের সাথে থিয়েটার করতে করতে বড়, ছোট্টবেলা থেকে। মানে আমার স্টেজে প্রথম এন্ট্রি খুব মজা করে সবাই বলে, আমার তখন 3 মাস বয়স, বাবা মা স্পার্টাকাস যাত্রাটা করতো। স্পার্টাকাস, হ্যাঁ, তো এরকম স্পার্টাকাসের যে গার্লফ্রেন্ড বা স্ত্রী ভেরোনিয়া, সে কম্বলে মুড়ে একটা বাচ্চা নিয়ে ঢোকে। এবার একটা পুতুল যেত, তো গ্রামে গঞ্জে শো হতো, কোনো একটি শোতে পুতুলটাকেও নিয়ে যেতে ভুলে গেছে। এবার আমি ওই খড়ের গাদা ফাদার মধ্যে মা আমাকে খুব বাড়িয়ে, মা বাবা দুজনে অভিনয় করতো। তো কি হবে, পুতুল আসেনি, পুতুল আসে, আমাকে এরা কম্বল মুড়ে স্টেজে পাঠিয়ে দিয়েছে। এবং আমি বলি ওটাই আমার। এবার দেখো, থিয়েটারের ব্যাকগ্রাউন্ডে বড় হওয়া, আমার বাবা মা রাজনৈতিকভাবে খুব সচেতন ছিলেন, এইরকম একটা পরিবেশে বড় হয়ে না এই স্বামী বা ওই যে একটা প্রথাগত জিনিসটার সিস্টেমের মধ্যে থাকতেই হবে, এইটা পাইনি। আর আমি তারপরে গেছি ন্যাশনাল স্কুল অফ ড্রামা, পুনা ফিল্ম ইনস্টিটিউট, ফলে খুব মানসিক ভাবে উন্মেষিত একটা সোসাইটি পেয়েছি সব সময়। ফলে এটা আমার একরকম ভাবে প্ল্যান বি ছিল। নিশ্চয়ই চেয়েছি যে একজন পুরুষ, তার সাথে ভালোবাসা হবে। আমি এখনো প্রেমে বিশ্বাস করি, আমি প্রেমের গল্প বলেছি প্রচুর, আরো বলবো। কিন্তু যদি এমন কোনো মানুষকে না পাই, কারণ ধরো আমাদের সবার শরীরে একটা বায়োলজিক্যাল ঘড়ি আছে, চাই না চাই সেটা টিকটক টিকটক করে বাড়িয়ে যাবে। আর আমরা মেয়েরা, এটা হয়তো অনেকে জানেন কিনা জানি না, আমাদের শরীরে যা ডিম, সেটা ওই যখন মায়ের গর্ভে তখন থেকে ডিসাইড হয়ে যায়। মৃত্যু অব্দি ওই কটাই ডিম, ছেলেদের স্পার্ম কিন্তু তৈরি হয়, আমাদের ডিম আর তৈরি হয় না। ফলে একটা বয়সের পরে এই ডিমের কোয়ালিটিটা কমতে থাকে। ফলে আমি চেয়েছিলাম নষ্ট হতে থাকে। আর প্রতি মাসেই তো মেনস্ট্রুয়েশনের সঙ্গে ডিমটা পরে রিলিজ হয়। ফলে আমার এটাই ছিল যে আমি এই বায়োলজিক্যাল ক্লকটা টিকটক করে এগিয়ে যাওয়ার আগে এটা আমার প্ল্যান বি ছিল। এবং প্রেমেও পড়েছি। আমি জার্মানিতে ছিলাম, আমার ডিপ্লোমা ফিল্ম যেটা পুনা ইনস্টিটিউটের, সেটা জার্মান বার্লিনে যায়, তারপরে বিদেশে আরো নিউ ইয়র্ক অনেক জায়গায় যায়। তো তখন এমন একজনের সঙ্গে ভালোবাসা, যখন সেটা ওয়ার্কআউট করলো না, তখন ওই প্ল্যান বি। এবং আমার মা, কত বয়সে তোমার এই বাচ্চাটা? ধরো ও 28-29 থেকে এটা শুরু করি ভাবতে। এবং সেই সময় খুব অদ্ভুত ভাবে হয় না যে ওই কায়নাতের একটা ডায়লগ আছে, আগার তুম শিদ্দত সে কুছ চাহতে হো তো কায়নাত, ওরকম কায়নাতের মতোই আমার এক বন্ধু হলো, আমরা একসাথে ক্যালকাটা ওয়াইন ক্লাব শুরু করলাম, 11 জন। তাদের মধ্যে একজন গাইনোকোলজিস্ট, ডক্টর বিজু সিং। ক্যালকাটা কি ক্লাব? ওয়াইন ক্লাব। আচ্ছা, আমি ইউরোপে ছিলাম তো, খুব ওয়াইনের একটা মানে ওয়াইন তৈরি, ওয়াইন সব রকম, ওয়াইনের টেস্টিং, সবকিছুর মধ্যে একটা নেশা হয়েছিল। তো আমরা 11 জন মিলে ক্যালকাটা ওয়াইন ক্লাব শুরু করি। তো ওই ওয়াইন ক্লাব মানে ফাউন্ডার মেম্বারদের মধ্যে একজন ছিল গাইনোকোলজিস্ট, ডক্টর বিজু সিং। বিজুর মাথা পোকা আমি নাড়িয়ে দিতাম, কি করতে হয়। প্রথমে ভেবেছিলাম একটা ফ্রিজ করে দেবো, কারণ আজকাল অনেকেই করছে, অভিনেত্রী বা যারা ক্যারিয়ার ওম্যান, কেন কি ডিমের বয়সটা বাড়ে, শরীরের বয়স অতটা মানে অনেক 50 বছর বয়সে সন্তান ধারণ করা যায়, কিন্তু ডিমের কোয়ালিটি এত খারাপ যে ন্যাচারালি সম্ভব নয়। হ্যাঁ, কিন্তু ডিমটা যদি ধরো 28-29 বছর বয়সে ফ্রিজ করে রাখি, ডিমটা তো 28 বছরের ডিম, এগ ফ্রিজিং হয়। তো ওকে বললুম, তো বললো এখন না কলকাতায় অত ভালো নেই, ইউ হ্যাভ টু গো টু বম্বে। কি বলতো, ওইটা তো মাথায় আছে না যে এই রাস্তার মোড় ঘুরলেই প্রেম আসবে, একজনের সঙ্গে দেখা হবে, ওই যে কনভেনশনাল চিন্তা, কনভেনশন ভাঙা অত সহজ নয় না। ওই জন্যই তো আজকে তোমার সঙ্গে বসা। না, আমারও সহজ ছিল না। এবার 30টা যখন পার হলো, তখন মা বলতে শুরু করলো যে দেখ বাবা, যদি করতেই হয় তাহলে করে ফেল,
ও মা জানতেন এটা? মা তো আমার বেস্ট ফ্রেন্ড, ও। বাবা মা দুজনেই জানতেন, বাবার সাথে অত আলোচনা হতো না। বাবা হচ্ছে মার এটাতে সাপোর্ট ছিল ভীষণ ভাবে, এবং মা কি করতো, ওই বিভিন্ন সংবাদপত্র বা ম্যাগাজিনের ক্রোড়পত্র বেরোতো, তাতে অনেক সময় IVF, এই টেস্ট টিউব, স্পার্ম ব্যাংক, এসব লেখা বেরোতো না, মা জমিয়ে রাখতো, নিজে তো পড়তোই, জমিয়ে রাখতো যে মানে যাতে আরো অন্যদেরও অ্যাওয়্যার করা যায়। তো মা বললো, দেখ তুই যদি রুকস্যাক নিয়ে যেরকম সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছিস, পিঠে ঝোলা ব্যাগ নিয়ে, ইফ ইউ ওয়ান্ট টু ডু দ্য রেস্ট অফ ইউর লাইফ, গো অ্যাহেড। যদি মা হতে চাস তাহলে দেরি করিস না। মানে ওই পেছনে ধাক্কাটা মা দিল। আচ্ছা। তখন আমি আই ওয়েন্ট টু বিজু আর বললাম, তখন বিজু বলছে এখন এগ ফ্রিজ করা যায়। বললাম না, আর এখন এগ ফ্রিজ করবো না, আমি এখন মাই হতে চাই, পুরো IVF প্রসেসটাই করতে চাই। তো ইজ ইট ভেরি পেইনফুল? নো, সাইকোলজিক্যালি ইয়েস। কেন বলো তো, অ্যাকচুয়ালি আমার তো শরীরে কোনো সমস্যা ছিল না। নর্মালি IVF বা এই প্রসেস, যে আর্টিফিশিয়াল যে রিপ্রোডাক্টিভ যে প্রসেসেস গুলো, সাধারণত দম্পতিরা যায় হয় স্বামী বা স্ত্রীর কোনো একটা অসুবিধা আছে বলে। আমার টেস্ট করে দেখা গেল আমার সমস্ত কিছু মানে ঠিক আছে, ঠিকঠাক, কোনো কারণ নেই আমি গর্ভধারণ করতে পারবো না, খালি আই ডোন্ট হ্যাভ আ ম্যান ইন মাই লাইফ। তো সেক্ষেত্রে আমার মানে যেটা হলো যে প্রথমে ডাক্তার বললো একটা IUI বলে একটা প্রসেস আছে, ইন্ট্রা ইউটেরাইন ইনসারশন, যেটাতে যেভাবে স্বাভাবিকভাবে একজন পুরুষের স্পার্ম নারীর শরীরে ঢোকে, সেটা তো স্বাভাবিকভাবে ঢোকে যখন ইন্টারকোর্স হয়। হ্যাঁ, এর ক্ষেত্রে কি করে, ওটা মেডিকেলি ক্লিনিক্যালি জাস্ট স্পার্মটাকে ক্লিন করে ঢুকিয়ে দেয়, ইনজেকশনের মতো ওভিউলেশন টাইমের আশেপাশে। এবার ডাক্তার বললো এটাই ভালো, ইজি প্রসেস, এটাতে কোনো বেশি কাটা ছেঁড়ার ব্যাপার নেই, এক্সপেন্সিভও নয় করে, কিন্তু ওই এগ কোয়ালিটিটাকে ওরা ইনজেকশন দিয়ে একটু ভালো করে দিল, হ্যাঁ, যাতে ও ইজিলি ফার্টিলাইজ করে। কিন্তু এইটার পার্সেন্টেজ একটু কম, মানে সাকসেসের, আর যত বয়স বাড়ে। তো আমার 4টে করার পরে না, ওই যে কি হয়, প্রতি 15 দিন অন্তর ব্লাড টেস্ট হয়, এটা হলো, তার 15 দিন বাদে ব্লাড টেস্ট হলো, ব্লাড টেস্ট দেখে নেগেটিভ। এই একা গাড়ি চালিয়ে আমি যেতাম, গাড়িটা পার্ক করতাম, মানে বিশ্বাস করো ওই নেগেটিভ রিপোর্টটা নিয়ে গাড়ি ফিরে আসা আর গাড়ি করে বাড়ি যাওয়া, এটা যেন স্লো মোশনে হতো, মানে ওই জার্নিটা ওয়াজ ভেরি খুব পেইনফুল। হ্যাঁ, মানে মানসিক, আমি এমনি একটু লোনার বাই চয়েস, আমার খুব বন্ধু বান্ধব কম, আমি অনেক মানুষকে চিনি, অনেক মানুষকে ভালোবাসি, কিন্তু আমার কথা আমি খুব কম কারোর কাছে, এবং হেরে যাওয়ার কথাগুলো বাবা মাকেও বলতে পারতাম না, আমার কষ্টের কথা, ওরা কষ্ট পাবে। আর এই সময়গুলোতে কাউকে সঙ্গেও নিতে না? না, একা যেতাম, কিন্তু একা যেতাম। আর এই সবসময় যেরকম হাসি তুমি দেখছো, সবাই দেখছে, আমি দরজা খুলে ঢুকতেই ক্লিনিকের সব মেয়েরা বলতো, এই যে তুমি হাসি মুখটা নিয়ে ঢুকলে, আমাদেরও মনে হলো মানে উই আর ফিল্ড উইথ অক্সিজেন। তো কিন্তু ওই এবার কান্নাগুলো তো চেপেই রাখি না, বলো, ওগুলো তো শেয়ার করে। নর্মালি কাপল হলে একজন পার্টনার থাকে। তো আমি না 4th-টার পরে না খুব ডিপ্রেশনে চলে গেছিলাম, এখন আমি মানে সব বন্ধ করে দিলাম, ফলিক অ্যাসিড নেওয়া এত ডিপ্রেসড হয়ে গেলাম। নিয়ে আমি দিল্লি গেলাম। এবার দিল্লিতে আমার দাদা ভাই আছে, মানে আমার পাতানো দাদা। আমার বাবা মায়ের পরে পৃথিবীতে কাউকে ভালোবাসি সেটা দাদা ভাই, সবাই চেনে, আদিল হোসেন অভিনেতা। হ্যাঁ, তো দাদা ভাই আমার NSD-র ব্যাচমেট। তো দাদা ভাইয়ের বাড়ি গেলাম, ওইটা না আমার একটা রেফিউজের মতো, যাদের কাছে গিয়ে কাঁদা যায়, যাদের কাছে, দাদা ভাইয়ের স্ত্রী ক্রিস্টিন, ওখানে ওদের সাথে কথা বলে ক্রিস্টিনের সাথে অনেক হালকা হলাম, এবং মেডিটেশন শুরু করলাম দাদা ভাইয়ের সাথে করে। যখন ফিরে এলাম অনেকটা কাম, অনেকটা রেডি টু ফেস ইট, তখন আমি ডক্টরের কাছে, রোহিত গুটগুটিয়া যে আমার IVF করছিল, বললাম, ও বললো আরো চেষ্টা করি, হি ইজ ভেরি পজিটিভ পার্সন। তো আমি বললাম না, কারণ দেখো আমি তো সেলফ এমপ্লয়েড, আমার একটা অর্থনৈতিক একটা সাইডও আছে, একা মা হলে তার একটা সময় দিতে হবে। আমি কিন্তু খুব প্ল্যান করে এগুলো করেছিলাম, এটা হঠকারিতা হয় না, এটা একদিন সকালবেলা উঠে ভাবলাম মা হবো এত হয় না, কারণ অর্থনৈতিক ভাবে ভীষণ ভাবে নিজেকে সলিড করতে হয়। কারণ আমি কতদিন বাদে কাজ করতে পারবো আমি জানি না, দ্য প্রেগনেন্সি কুড বি ডিফিকাল্ট,
সবটাই এই প্রসেসটা যেরকম এক্সপেন্সিভ, তারপর সন্তানকে বড় করার একটা সময় চাই। Definitely. আর এত কাঠখড় পুড়িয়ে যখন একটা বাচ্চাকে পৃথিবীতে আনছি, সেও তো কিছু সময় চাই। একদম। তো আমি চাইনি যে আয়ার কাছে রেখে, মানে আমি বলছি না যে আয়ার কাছে রেখে মানুষ করাটা ক্রিটিসাইজ করছি, আমি চাইনি, আমি চাইছি নিজের হাতে হ্যান্ডস অন মা হব। তো ফলে সেই সময়টা আমি বললাম আমি আর সময় দিতে পারছি না বলে, এটা ছিল অক্টোবরে আমি দাদা ভাইয়ের কাছে গেলুম, নভেম্বরে ফিরে এসে ডিসেম্বরে আমার ট্রিগার, মানে ওই একটু তোমায় কাটছে। এই যে আদিল হোসেনের কথা বললে, এটা ওই ইংলিশের একদম উনি তো? হ্যাঁ হ্যাঁ, এখন তো ইজ ভেরি ফেমাস, আর ভীষণ ভালো লাগে। হ্যাঁ, বাট যেটা হলো যে ডিসেম্বরে আমার ওই, এবার আইভিএফ এ কি হয়, আইইউআই তে যেরকম ডিমের কোয়ালিটিটাকে ইমপ্রুভ করে, আইইউআই তে ডিমের সংখ্যাটা বাড়ায় ফলিকলস এর ইনজেকশন দিয়ে দিয়ে। তাহলে প্রতিবার স্বাভাবিকভাবে যেরকম একটা কি দুটো তা না, অনেক কটা, ধরো 8টা কি 9টা ফলিকলস বাড়লো, একসাথে আসবে। এইটা ধরো 10টা কি 12টা ইনজেকশন হয়। এই ইনজেকশনটা খুব এক্সপেন্সিভ, যার জন্য যারা আইভিএফ করতে যায় তাদের যে খরচা, এই ইনজেকশনটা একটা বড় এক্সপেন্সিভ প্রসেস করে। এইটা 10-12টা হওয়ার পর একটা ট্রিগার দেয়, ট্রিগারটা ওই ফলিকল গুলো, ওই ট্রিগারের পরের দিনই মানে একটা মাইনর সার্জারি করে এগুলোকে বের করে নেয়। আচ্ছা, এই এগুলোকে বের করে বাকি যা হয় ল্যাবরেটরিতে স্পার্মের সঙ্গে, সেইভাবে করেছে। ওইটা পেট্রি ডিশে এগুলো আর স্পার্মটা মিশিয়ে কতগুলো এমব্রায়ো তৈরি হয় সাকসেসফুলি। যে কটা ডিম ফার্টিলাইজ হবে সব তো দেয় না, ওরা ফ্রিজে রেখে দেয়। এবারে যত বেশি ফ্রিজে রাখবে, এটাকে ব্লাস্টোসিস্ট বলে, তত সার্ভাইভালের চান্স বেশি। আচ্ছা, তো আমার প্রথমবারই প্রেগনেন্সি এসে যায়, কিন্তু হয়তো এমব্রায়ো কোয়ালিটি ছিল না, সেটা বাইরে, ভেতরে না, মানে কি হয়, এবার ওই যে এমব্রায়োটা তৈরি হলো, ওই এমব্রায়োটা আবার নিয়ে আমার শরীরে ভেতরে ঢোকায়, এবং আমি দেখতে পাই মনিটরে যে এরকম সাদা ডট ঢুকছে। মানে কি অদ্ভুত একটা ফিলিং, ভাবো যে ওই সাদা ডটটা হচ্ছে, আমি এখনো ভাবি যে পিওর লাইফ। হ্যাঁ, কিন্তু ওর কোনো লিঙ্গ নেই, ওর কোনো বর্ণ নেই, ওর কোনো ধর্ম নেই, ওর কোনো ওরম পরিচয় নেই, অথচ প্রাণ। এটা যে কি ম্যাজিক, ওইটাই আমরা সেলিব্রেট করি আমার ছেলের এমব্রায়ো বার্থডে বলে। কারণ আমি দেখেছিলাম 3rd মে। আচ্ছা, 3rd মে, এবং 3rd মে 2013। তো ওই ঢুকলো, ঢুকে এইবার যদি ওই ওটাকে ওই ইনজেকশনের মতো করে দেওয়া হয়, ওটা একটা সরু একটা, হ্যাঁ একটা টিউবের মতো, হ্যাঁ ওটা ইনজেক্টই করে, করে এবার যদি ওটা ওভারিতে বসানো না, বেডে, ইউটেরাসের ওয়ালে যদি প্রথিত হলো, যদি এমবেডেড হলো, তাহলে প্রেগন্যান্সি, না হলে নয়। তো আমার ওটা একটা টেনশন। হ্যাঁ, প্রথমবার হয়েছিল, হওয়ার পরে কিছুদিন বাদে আই হ্যাড এ মিসক্যারেজ। এবং মিসক্যারেজটা কি জানো, মানে অনেকেই জানবে, মিসক্যারেজ ইজ লাইক ডেলিভারি, পেনটা কিন্তু ওরকম জানি। হ্যাঁ, এবং আমি বুঝতে পারছি আমার ব্লিডিং হচ্ছে, অসম্ভব যন্ত্রণা হচ্ছে। আমি গাড়ি চালিয়ে একা গিয়ে ক্লিনিকে ভর্তি হয়েছি, কারণ সেদিন সরস্বতী পুজো, ওয়াশ করতে হবে না, ওয়াশটা ও বেরিয়ে গেল, ও ন্যাচারালি বেরিয়ে গেল, কিন্তু ওই যন্ত্রণাটা, আমি মনে আছে সায়েন্স সিটি অব্দি গাড়ি চালিয়ে আর পারছি না, কোন রকমের সায়েন্স সিটি থেকে আরো প্রায় 1.5-2 কিলোমিটার দূরে ক্লিনিক, ওখানে গিয়ে মানে সঙ্গে সঙ্গে ডাক্তার নার্স তারা এসে, এবং আমার পরিবার কেউ ছিল না, কিন্তু এইভাবে হয়েছি বলেই গোটা ক্লিনিক, ইভেন যে জ্যানিটর, যে মহিলাটি বাথরুমে জল দেয়, সে এসে আমার হাত ধরে বসেছিল। ওই যন্ত্রণায় যখন আমার ইনজেকশন দিয়েছে, আস্তে আস্তে যন্ত্রণা কমছে, আমার পরিবারটা না অনেক বড় হয়ে যায়। তারপরে মানে প্রথম 3 বার তোমার নরমালি করতে গিয়ে হলো না? প্রথম 4টে আইইউআই হলোই না, তারপরে আইভিএফ এর প্রথমবার মিসক্যারেজ, দ্বিতীয়বার ওই সাইকেলেই, কারণ এমব্রায়ো তো অনেক বেশি হয়েছিল, সেগুলো ফ্রিজে রাখা ছিল। তারপর গ্যাপ দিয়ে, এটা ধরো ফেব্রুয়ারি নাগাদ, সরস্বতী পুজোর দিন, মার্চ এপ্রিল শরীরকে মনকে একটু সময় দিতে হয়, আবার মানে নর্মাল, হ্যাঁ, ডিপ্রেশন, ক্লিনিক্যাল ডিপ্রেশন, কারণ শরীর তো প্রেগনেন্সিটাকে হারালো, ফলে কেমিক্যাল, মানে আমাদের হরমোন গুলো তো মানসিক মেয়েদের ভীষণ ভাবে এফেক্ট করে। তো আমি সেই সময় ভাবলাম যে একটু ডিপ্রেশনে চলে গেছিলাম, 1 মাস কারোর সাথে কথা বলিনি। তারপরে এই যে আমার যে কাজ না, সিনেমা করা, মানুষের সঙ্গে কথা বলা, ডকুমেন্টারি বানানো, আমি তো অনেক মহিলাদের সঙ্গে কথা বলেছি। এই মহিলাদের এক্সপিরিয়েন্স নিয়ে আমি তো নাটক করলাম,
মিরর মিরর অন দ্য ওয়াল। এবং সেখানে ধরো ডাউরি ডেথস আছে, সেখানে ভ্রূণ হত্যা আছে। এই গল্পগুলো বলতে কি আমার কি প্রবলেম বলো? আমার তো একটা মিসক্যারেজ হয়েছে, আবার চেষ্টা করলে আমি মা হব, এই ডিপ্রেশনটা থেকে বেরিয়ে এলাম অন্যের গল্প বলে। এইটা তোমার আমার স্ট্রেংথ, কারণ আমাদের ক্যাথারসিস অন্য দিয়েও হয়। হ্যাঁ ঠিকই, হ্যাঁ মানে অনেক সময় ক্যাথারসিস হয় কিছু দেখে, আমাদের পারফর্ম করেও হয়, কারণ ওই গল্পগুলো যখন বললাম ওদের যন্ত্রণা আমার যন্ত্রণা থেকে অনেক বড়। হ্যাঁ তারপরে এইটা এপ্রিল মার্চ ওমেন্স ডে এপ্রিল শো করলাম। 3rd মে আমার অগ্নিস্নাতকে আমার গর্ভে ঢোকানো হলো। 21শে নভেম্বর। অ্যাকচুয়ালি ও খুব প্রিমেচিওর। তারপরে সেটা তারপরে দ্যাট ওয়াজ আ পজিটিভ প্রেগন্যান্সি। সেটা খুব সুন্দর লাগলো। বাবা, মানে এবং প্রথম 3 মাস ডাক্তার আমাকে বিছানা থেকে উঠতে দেয়নি, বাড়িতেই ছিল, মায়ের আদর খেয়েছি, বেস্ট টাইম অফ মাই লাইফ। প্রচুর খেতুম, 1 কিলো আপেল খেয়ে নিলুম। বমি টমি ওইসব কিচ্ছু হয়নি, মানে আমার এত সুন্দর প্রেগনেন্সি হয়েছে, আমি একদিনের জন্য গা গুলোইনি, কিচ্ছু হয়নি। খেয়েছি, দেখছি, সিনেমা দেখেছি, মাছ মাংস সব খেতে পারছি তখন। হারকিউল পরেও দেখছি, আগাথা ক্রিস্টি দেখছি, বই পড়ছি, সিনেমা দেখছি, গান শুনছি। যার জন্য আমার ছেলের ভীষণ সিনেমার নেশা, আমি ভাবি আমি একটু ঢুকিয়েছি। তো মা ফিল্ম মেকার তো ছেলে সিনেমা নেশা হবে। এবার দেখো, আরেকটা বারবার বলছি না, টাকাটা খুব ইম্পর্টেন্ট। কারণ আমাকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়ার তো বাবা মা আছেন, কিন্তু তারা দুজনেই রিটায়ার্ড। তাদের উপর ভরসা করে পৃথিবীতে সন্তান আনবো, সেটা একদম অন্যায়। তো আমি যেই ফার্স্ট সেমিস্টার শেষ হলো, আমি ডাক্তারকে বলে এবার একটু কাজ করতে দাও। তো আমি বিজ্ঞাপনের কাজ করলাম, কারণ বিজ্ঞাপনের কাজে হেক্টিকটা কম, 3 দিন 4 দিন শুটিং, টাকাটা অনেক বেশি। বিশেষ করে একটা বড় বিজ্ঞাপন করে যে টাকাটা পেয়েছিলাম, পুরোটা চলে গেল ছেলের হসপিটাল বিলে, কারণ ও প্রিমেচিওর হলো। আইভিএফ এ ম্যাক্সিমাম বাচ্চাই প্রিমেচিওর হয়, আমারটা একটু বেশি। কোথায় হয়েছে? ও হয়েছে নিউটিয়ায়। কারণ ওদের পোস্ট নেটাল কেয়ারটা ভীষণ ভালো। কারণ আমার কেয়ার সবাই নিতে পারে, কিন্তু বাচ্চাটা হওয়ার পর সেই কেয়ারটা, এবং ওর সাথে সাথে আমার একটা ফাইব্রয়েড ছিল, যেটা ফুলে ফেপে প্রায় 1 কিলো ওজন হয়ে যায়। ও বাবা, সেটা কাটতে হয়? হ্যাঁ, সেটা ওকে বের করে তারপরে ওকে পুরো। এটা কি সিজারিয়ান হয়েছিল? হ্যাঁ, সি-সেকশন তো বটেই। হ্যাঁ, সি-সেকশন করতে মানে আমার যেদিন ওয়াটার ব্রেক করলো, তার মানে সেই দিন তো আমাকে সারাদিন লেবার রুমে শুয়ে রেখেছিল, কিন্তু ডাক্তার বললো যে আমি চাই তুমি যতদিন ওকে ভেতরে রাখতে পারো, তুমি যদি 1 মাস শুয়ে থাকতে পারো, আমি 1 মাস শুয়ে রেখে দেবো তোমার, কারণ তোমার ভেতরেও যতটা সুরক্ষিত বাইরে কেউ পারবে না। কিন্তু মানডে ভর্তি হলুম, তো মানডে খুব মজার ব্যাপার, আমি যখন ইয়েতে লেবার রুমে চারপাশে চিৎকার চেঁচামেচি গালাগালি, মানে যখন যন্ত্রণা হচ্ছে সবার, তখন তো কষ্ট ভীষণ। তো আমাকে নার্সরা এসে সবাই তখনও খুব আদর করছে, কারণ সিঙ্গেল মাদার, প্রথম ইভেন ফর্ম ফিল আপ কি করে করবে বুঝতে পারছে না, কারণ তো হাজবেন্ড ফর্ম ফিল আপ করে, বাবা ফর্ম ফিল আপ করে, আমার ফর্ম ফিল আপ আমি করছি লেবার রুমে শুয়ে শুয়ে। এভরিথিং ওয়াজ ফর দ্য ফার্স্ট টাইম, খুব ইন্টারেস্টিং, কিন্তু সবাই ভীষণ হেল্প করেছে। এবারে তো আমাকে এসে বলছে তোমার কিছু লাগবে, মেট্রন এসে, সেটা কাগজ কলম হবে। আসলে কি হয়েছে, প্রথমে তুমি বললে একা, অ্যাকচুয়ালি তো আমি একা ছিলাম না। আমি প্রথম দিন থেকে আমার না হওয়া সন্তানকে আমি চিঠি লিখতাম, কখনো বাংলায়, কখনো হিন্দি, কখনো ইংলিশ, যে ভাষাটা আসতো। চিঠিগুলো কখনো চিঠির মতো, কখনো কবিতার মতো। মানে যেদিন থেকে তুমি ওটা ট্রাই করা শুরু করেছো? আচ্ছা, প্রথম ইনজেকশন নেওয়া শুরু করি, তো আমি ওকে একটা চিঠি লিখতে চাইছিলাম। তো ওই চিঠিতে লিখেছিলাম যে দেখ, তোকে আমি বলেছি এতদিন ধরে যে পৃথিবীটা কি সুন্দর, এর রং রস গন্ধ, আমি জানি তুই আসতে চাস, তোর খুব তাড়া, এতটাও ভালো নয়, এর বাতাসে একটু বিষ মেশে আছে, এর চোখগুলোতে অনেক ভ্রুকুটি আছে, আরো কিছুদিন থাক না আমার ভিতর। আর শেষের লাইনটা লিখেছিলাম, তুই আগুনের নদী পার হয়ে আমার কাছে আসছিস, তুই ভূমিষ্ঠ হলে তোর নাম দেব অগ্নিস্নাত বা অগ্নিস্নাতা। তো ওখান থেকে ওর নামটা উঠে এসছে অগ্নিস্নাত। তো তার আগে নামও ঠিক করিনি, এরকম মানে স্নাত কিংবা স্নাতা, এটা তুমি ঠিক ছিল, এটা ঠিক হলো। তো ওই কবিতা থেকে ওর নাম। এবার 4 দিন শুয়ে ওরকম ছিলাম, সে কি অভিজ্ঞতা, মানে লেবার রুমের পাশে একটা ডাবল রুমে ছিলাম,
পাশের বেডগুলোতে যারা আসছে বাচ্চা হচ্ছে, চলে যাচ্ছে। বৃহস্পতিবার 4 দিনের মাথায় ব্লাড এসে গেল। প্রত্যেক 1 ঘন্টা অন্তর ওর হার্টবিট শুনতো ওরা, ও সুস্থ আছে কিনা। তখন তুমি লেবার রুমে 4 দিন থাকলে? না, লেবার রুমে পরদিন মঙ্গলবার আমাকে শিফট করলো, যে না ওকে জল এখনো আছে, ওকে প্রস্টেট রেখে দাও, নড়বে না চড়বে না, ডান দিক বাঁ দিক কিচ্ছু না, স্ট্রেট শুয়ে থাকো যতদিন জলটা থাকে। একটু করে জলটা বেরোচ্ছে, যে ব্লাড এসে গেল তখন তার মানে বেবি ইজ রেডি টু কাম আউট, বেবি উইল নট সার্ভাইভ। তো ভেবেছিল শুক্রবার করবে, বৃহস্পতিবারই সন্ধ্যাবেলা। এবং আমার মনে আছে আমার মা আমার কুকুরটা বাড়িতে খাওয়াতে গেছে, 9টায় হওয়ার কথা, টাইম তখন আর ওয়েট করতে পারছে না, ডক্টর বলছে না 8টায় করবো। আমি মাকে বলছি তুমি না এলে আমি ঢুকবো না ওটিতে। মানে মা ওয়াজ মাই স্পাইন, আমার শির দ্বারা। মা এলো, হাতটা ধরলো, গেলাম। আমার যে অ্যানাস্থেসিস ছিল সবাই এত আদর করেছে, যেই শুনছে সিঙ্গল মাদার এইভাবে। আর প্রথম তো আমি যখন গেছি, কলকাতাতেও প্রথম না? কলকাতাতে আমাকে মানে যে সংবাদ মাধ্যম আমার প্রথম খবরটা ব্রেক করে, ওরা বলেছিল যে প্রকাশ্যে জানায় ভারতবর্ষেও প্রথম, হয়তো কেউ করেছে কিন্তু জানা। আর এটা আমার একদম ধনুক পাকা পণ ছিল যে আমি কিচ্ছু লুকোবো না একদম। কারণ আমি যেটা করছি আমি তো অনেক সাহস কুলিয়ে করছি, আরো তো অসংখ্য মেয়ে আছে। দেখো আমি না হয় প্রেম পাইনি বলে করেছি, কেউ হয়তো ডিভোর্সড, কেউ হয়তো নানান রকম সমস্যা, সে একটা পুরুষ খুঁজতে বেরোবে মা হওয়ার বয়স পেরিয়ে যাওয়ার আগে, সম্ভব নয় না। কিন্তু একটু ক্রোনোলজিটা উল্টো পাল্টে করেই দেওয়া যায়। আমার মতো একটি মেয়ে শাওন, ওরকম মানে ওর 12 বছর ধরে ওর ডিভোর্স হয়নি, 35 বছর বয়সে ও যখন ডিভোর্স পায়নি তখন আমার কাছে এলো, এসে বললো যে আমি যদি সুপ্রিম কোর্টে যাই এখন আমি ডিভোর্স পেয়ে যাব, ততদিনে আমার মা হওয়ার বয়স থাকবে না। তো ওর যেদিন একটি কাপ আমি ওর হাত ধরেছিলাম, মানে হাজবেন্ডরা তাকে, আমি ওর হাত ধরেছিলাম। ওর মেয়ে হলো, ওর মেয়ে আমার ছেলে থেকে 2 বছরের ছোট। তারপরে ও একজনকে মিট করেছে, বিয়ে করেছে, কি সুন্দর হাজবেন্ড ওয়াইফ মেয়েটিকে মানুষ করছে। ফলে এরকম নয় যে মানে মানে আমি একটা পুরুষতন্ত্রকে আক্রমণ করছি, সব কিছু না। 2025-এ দাঁড়িয়ে আমার শরীরের উপর আমার অধিকার আছে, এই অধিকারটুকু সম্বল করে আমি অগ্নিস্নাত। এবারে কি হলো যে ও জন্মালো, ওকে রেখে দিল। কটার সময়? ও রাত্রির 9টা, 9:30 নাগাদ। এবং ডেট 21শে নভেম্বর। আচ্ছা। এবার যে অ্যানাস্থেসিস চাইনিজ, ও এসে আমার গালে এরকম ধরেছে, এক টাল মাংস আর মাথা ভর্তি চুল। আচ্ছা। এরকম টানা টানা মোটা মোটা আইল্যাশ, মোটা মোটা ভুরু, ভীষণ সুন্দর। তারপরে ওই যে আমার ফাইব্রয়েডটা ছিল, তখন তো ডক্টর হ্যাড টু ফুলি অ্যানাস্থাইজ মি এন্ড টুক ইট আউট। ইনফ্যাক্ট বাচ্চা দেখাবার আগে দুষ্টুমি করে বিজু বাবা আমাকে ওটাই দেখিয়েছে, মানে ভাবা যায় না এত বড় একটা টিউমার। মানে একই সঙ্গে ওকেও বার করেছে টিউমার। আমি মাঝে মাঝে বলি ও আমার প্রাণ বাঁচিয়েছে, কারণ ধরো জানা যেত না, আমি তো জানতাম না। মানে তারপরে আমাকে তো ছেড়ে দিল 2 দিন বাদে, অগ্নিস্নাতকে রেখে দিল, কারণ ও তো খুব ছোট, ওর কোনো মানে ইনকিউবেটর কিছু লাগেনি, ও খুব স্ট্রং, আগুনের নদীর সাঁতরেই এসছে। তো কিন্তু বললো যে 1.5 কিলো হয়েছিল, বললো 2 কিলো বা 34 সপ্তাহ, যাতে লাংসটা তৈরি হয়, ওটাই হয় না 45 হয়। তো ওকে রেখে দিল। আমি রোজ সকালবেলা উঠে ওকে দেখতে যেতাম, সারাদিন বসে থাকতাম, ব্রেস্ট মিল্ক খাবে তো। এবং ভোরবেলা সত্যি বন্ধু বান্ধব পেয়েছি, ভোরবেলা যে ব্রেস্ট মিল্কটা আমি এক্সপ্রেস করতাম পাম্প করে, সেইটা আমার এক বন্ধু 8টার সময় গিয়ে পৌঁছে দিত অফিস যাওয়ার পথে, যাতে সকালবেলা আমার টাটকা দুধ খেতে পায় আর তোমাকে যেতে না হয়। হ্যাঁ, আমি 10টা নাগাদ, 10টা 10:30 যেতাম। তখন তো তোমার শরীরটা 2 ঘন্টা অন্তর না ওই বসে থাকতে হয়, ভালোই লাগে। ভালো লাগে না, খুব কষ্ট হয়, কিন্তু সব কষ্ট ভুলে যায়। আর এবারে 3 সপ্তাহ প্রায় ওরকম গেছি এসছি। এবারে 2 ঘন্টা প্রথম তো ধরতেই পারতাম না, এত ছোট, মানে ও আমার আঙুলটুকু ধরে থাকতো খালি। তো একদম প্রথম কদিন তো রাইস টিউব দিয়ে দুধ খেয়েছে, কিন্তু আমারই দুধ। আর আমার এত দুধ হয়েছে যে আমি একদিন গিয়ে কাচুমাচু করে মেট্রনকে বললাম যে আমি না এত দুধ নষ্ট করতে চাই না, দুধ তো 24 ঘন্টা থাকে ফ্রিজে রেখে দেয়। হ্যাঁ, আমি বললাম যে ডোনেট করি, বিশেষ করে শি হাগড মি, পেরিয়াম্মা, এখনো নামটা মনে আছে, পেরিয়াম্মা হাগড মি এন্ড শি স্টার্টেড, শি হ্যাড টিয়ার্স, বলছে তুমি যে কত বড় কাজ করছো,
যে তোমার দুধ, কারণ অসংখ্য মায়েদের দুধ হয় না, আর বিশেষ করে এই যারা ধরো আর্টিফিশিয়াল প্রসেসে হয়, সারোগেসি হয়, নর্মালেও অনেক সময় হয় না। তো সেটা তারপরে তো ওকে বাড়ি নিয়ে এলুম। কতদিন বাদে? ওর পুরো 3 weeks ওকে রেখে দিয়েছিল। তারপর ওকে বাড়ি, তারপরে হ্যাঁ করে ও 34 সপ্তাহ হলো, ওকে বাড়ি নিয়ে 2 কিলো হয়ে গেল, বাড়ি নিয়ে এলাম। তুমি এইভাবে যে ছেলে হলো তোমার, তুমি করলে, তুমি কখনো তোমার পার্টনারের অভাব ফিল করনি? যে সাধারণত দেখো অনেকেরই হয় যারা নিজেরা একা বাচ্চা মানুষ করে, এরম হয় তাদের হাজবেন্ড থাকে, হয়তো সে এখানে ডিভোর্স হয়ে গেছে বা বাইরে থাকে, সে তাকে মার কাছে থাকতে হচ্ছে, এরকম অনেক আছে। মা বাবার কাছে থাকছে কিন্তু তার বর হয়তো বাইরে থাকছে, এরকম করে বাচ্চাটা মানুষ করে নিল, এরকম অনেক হয়। কিন্তু তাও একটা মেন্টাল সাপোর্ট থাকে, তার একটা হাজবেন্ড আছে এবং সে দূরে থাকলেও সে টাকা পাঠাচ্ছে। মোস্টলি ইম্পর্টেন্ট ফাইন্যান্সিয়াল সাপোর্ট, মোস্ট ইম্পর্টেন্টলি ফাইন্যান্সিয়াল সাপোর্ট। একটা মেন্টাল মানুষ করার such an এক্সপেন্সিভ এবং ইমোশনালি। আর একজন ধরো তোমার একটা জ্বর হলো বা সর্দি কাশি হলো, তুমি ফোন করে জানো তো আজকে সর্দি কাশিটা হয়েছে বা কিছু হচ্ছে, ইমোশনাল তো একটা দুজনের সঙ্গে কথাবার্তা, সেটা তুমি কখনো ফিল করোনি? সব থেকে বড় ভয় অসুস্থ হয়ে পড়া। কারণ আমার বাবা 80+, আমার মা ও যখন 2 বছরও হয়নি তার 21 দিন আগে মারা গেছেন। ফলে আমি তো পুরো ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট, মানে 5 মিনিটে। মা সন্ধ্যে 7টা, তোমারও তো আবার সেই কার্ডিওলজি প্রবলেম, আমার তুমি সাবধানে থাকো। আমি তো সাবধানে, সবাই আমাকে নিয়ে ভয় পায়। সেটা হচ্ছে যে আমার মায়ের 7:25 সন্ধ্যেবেলা মা আমার ছেলের সাথে খেলছিল, 7:30 she was gone, কিচ্ছু করতে পারিনি। মানে সিনেমায় যেরকম হয় ভাবাই যায় না, সবাই বলে যে কত কিভাবে চলে গেছে। তাহলে তোমার তো একটা ভীষণ বড় গ্যাপ, মানে তোমার মা যিনি সাপোর্ট ছিলেন। আমি ধরো যখন ওর ওই 2 বছর আই স্টার্টেড ওয়ার্কিং, আমি ধরো ওর 2 বছরের একটু আগে আমি আর দাদা ভাই আদিল আমরা কলকাতায় একটা ওয়ার্কশপ করলাম, অ্যাডভান্স ওয়ার্কশপ, যে অভিনেতারা অলরেডি ইন্ডাস্ট্রিতে কাজ করছে তাদের জন্য। বিকজ আমরা সবাই দুজনেই এনএসডি পাস আউট, তো আদিল আর আমি, টোটা ওয়াজ আর member in that workshop, a student, অনেকে একাবলি খান্না, অনেকে। ফলে আস্তে আস্তে কাজে ফিরছিলাম, হঠাৎ করে মা চলে যাওয়াটা জাস্ট থ্রু মি অফ, এবং কারণ তুমি কাজে যে ফিরছিলে ওকে তো মা দেখছিলেন, মা তো একটা সাপোর্ট সিস্টেম না। ওই যে তুমি বললে মা বাবার কাছে রেখে যাওয়া যায়, এবার হঠাৎ করে তখন আমি দেখো ফাইন্যান্সিয়ালি এতটা তো সলভেন্ট যে একটা লোক রাখতে পারি, আমি লোক রাখলাম, দেখলাম আমার যা কিছু ছেলের অভ্যাস আমি এত সুন্দর করে তৈরি করেছি সব নষ্ট হয়ে যাচ্ছে। আমি বেরিয়ে যাই, আমার বাবার ধৈর্য নেই, বাবা ওকে মোবাইলটা ধরিয়ে দেয় বা ল্যাপটপ চালিয়ে দেয়। ওই 2 বছরের বাচ্চা সারাদিন ল্যাপটপ দেখে, বা খাওয়া দাওয়া, মানে ও যা দিতাম, আমি 1.5 বছর বয়স থেকে নিয়ম করেছিলাম যে আমরা যা খাবো ও তাই খাবে, মাছ মাংস সব ও সব খায়, মানে উচ্ছে থেকে শুরু করে শাক পাতা সবজি সব খায়। তো সেই বাচ্চা খাওয়া দাওয়া ঝামেলা শুরু করলো, বিকজ ওই যতই ভালো লোক রাখো তুমি, যে হায়ার্ড হেল্প সে তো হায়ার্ডই না, তারও সাম পিপল আর ভেরি লাকি পেয়ে যায়, আমি পাইনি। 8 মাস বাদে আমি তখন রাজের একটা, রাজ চক্রবর্তী প্রডিউস করলো, একটা ফিল্ম বানালাম, তো পান সুপারি বলে, জি এর জন্য। আচ্ছা, তোমার এই ফিল্মগুলো কি বেশিরভাগই টেলিভিশনের জন্য তুমি বানিয়েছিলে? মানে ইটিভির জন্য টেলিফিল্ম, যে সময় ছবির দিকে যাচ্ছি সেই সময় এইসব গন্ডগোল শুরু হয়ে গেল। এনিওয়ে, কারণ একটা সময় মনে হয় না যে আমার স্যাচুরেশন হয়ে গেছে, আর টেলিভিশনকে আমারও কিছু দেওয়ার নেই, আর টেলিভিশনেরও আমাকে কিছু দেওয়ার নেই। আর তারপরে কি বলো, আমি তো কখনো সিরিয়াল বানাইনি, আমি বিশ্বাস করি গল্প একটা বিগিনিং মিডল এন্ড, সিরিয়ালের এন্ড নেই, চলতেই থাকে অনন্তকাল ধরে। তো ওটা আমি পারি না, মানে আমার গল্প বলার স্টাইলটাই তাই নয়। তারপরে আমি সেই জন্য ছবি করেছি, যা করেছি সে টেলিভিশনের জন্যই হোক, ওটিটি, আর ওইগুলো রিলিজ আমরা দেখতে পাই না এখন, কারণ ইটিভি উঠে গেছে। হ্যাঁ, আমার তো 99% কাজ ছিল ইটিভির, ভালো ভালো ছবি। ইভেন আমি ইউনাইটেড নেশনস এর
জেন্ডার সেন্সিটিভিটি অ্যাওয়ার্ড পেয়েছি, সেটা একটা ইটিভির জন্য বানানো ছবিতে। সাধারণ মেয়ে, রবীন্দ্রনাথের যে কবিতা আছে সাধারণ মেয়ে। আচ্ছা, তোমাকে যে জিজ্ঞেস করলাম যে তুমি কখনো তোমার পার্টনারের অভাব বোধ করনি, এটা তুমি আগে বলো, বোধ করেছো? না, পার্টনারের অভাব ওই জন্যই বোধ করিনি, কারণ আমার মেন্টালি আমি প্রিপেয়ার্ডই ছিলাম যে এটা আমাকে একাই করতে হবে। আর সত্যি কথা বলতে আমার মা খুব মানে স্ট্রং মহিলা ছিলেন। তুমি যে জার্মানি এতদিন ধরে যেটা যদি পেরে থাকেন, মানে ইন ওয়ে, মানে বাবা খুব একটা হ্যান্ডস অন বাবা ছিলেন না। উনি কমিউনিস্ট পার্টি করেছেন, নাটক করেছেন, চাকরি করেছেন, এত কিছু করে আমার কোনো সময় পুরো আমার মাই একা। তো আমি দেখেছি মাই তো সন্তানকে বড় করে না। ফাইন্যান্সিয়ালটা বারবার আমি বলছি, কারণ যদি কেউ ভেবে থাকে যে এটা খুব ইন্টারেস্টিং, এটা ইজি ওয়ে, মানে ওইটা ভীষণ একটা বড় কাজ করে যেতে হবে যে কোনো রকম। আগে কাজের বাজ বিচার করতাম, এখন সেটা আর মানে সম্ভবই নয়। মানে আমি এখন পড়াই, কারণ আই হ্যাভ টু আর্ন ইন অ্যাজ মেনি ওয়েজ অ্যাজ পসিবল, কারণ ওর ভবিষ্যৎটাকে সুরক্ষিত করতে হবে। তুমি পড়াও, ছবি বানাও, এইগুলো করে তুমি আচ্ছা, আর একবার জিজ্ঞেস করছি তোমাকে, তুমি এখনো ফিল করো তুমি বিয়ে করবে বা তোমার বিয়েটা? শোনো, বিয়েটার একটা মজার গল্প আছে। আমার ওই 17 বছর বয়সে আমার মা, ওই আমাদের এখানে পুজোতে বইয়ের দোকান হয়, নতুন জামার সাথে বই কেনারও একটা প্রচলন আছে, বুক স্টল। তো আমরা ওই রকম যাদবপুরে হতো, বা সব থেকে বেশি বাগবাজারে ঠাকুর দেখে বেরিয়ে একটা বিশাল বই স্টল। তো মা, সে বছর আমি এনএসডি তে ফার্স্ট ইয়ারে পড়ি, মা আমাকে মার্কস এঙ্গেলস এর কালেকশন কিনে দিল। বইটা মানে ডেপোর একসার আমি পড়ে ফেললাম। পড়ে ফেলে দেখলাম, আরে বাবা, এঙ্গেলস বলছে অরিজিন অফ ফ্যামিলিতে প্রেম টেম কিছু নেই, বিয়ের রুট হচ্ছে প্রপার্টি, সম্পত্তি। মানে আমার সন্তানকে আমি কি করে জানবো? কারণ নারী তো আমার নয়, সন্তান নারীর পরিচয়, তার আগে নারীর পরিচয়, সন্তানের পরিচয়, মায়ের পরিচয়। তো পিতার যদি পরিচয় না স্ট্যাম্প লাগে, তাহলে আমার অ্যাগ্রেরিয়ান সোসাইটি যেই এলো, আমি বললাম দূর বাবা, এত বিয়ে 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 এত কিছু, তার আসল রুট হচ্ছে সম্পত্তি, দূর করবো না, এরকম একটা ভাবলাম। এবং ইনস্টিটিউশনটার বিরুদ্ধে ছিলাম আইডিওলজিক্যালি। 18 বছর বয়সে একজন আমাকে লাভ ইন দ্য টাইম অফ কলেরা, গেব্রিয়েল গার্সিয়া মার্কুয়েজের বইটা গিফট করলো। ওইটা পড়ে দেখলাম, আরে 70 বছরেও তো প্রেম হয়। এই 17-18-তে আমি যে ডেপুটি হলুম, তা এখনো ভাবি যে প্রেম এখন কি বারবারই মনে হয় না, নিশ্চয়ই প্রেম করা মিস করি। আর প্রেমে পড়া, প্রেম করা, এটা যে কি অসাধারণ অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতাটা একটু বলো। তুমি কত বছর ইউরোপে ছিলে, তোমার প্রেম, সেটা আমি জানি। আমি 5 বছর, অ্যাপ্রক্সিমেটলি 5 বছর ইউরোপে ছিলাম। প্রেমে করতে গেছিলে? আমি প্রথম গিয়েছিলাম অ্যাকচুয়ালি বিদেশেই প্রথম গিয়েছিলাম। আমার পুনা ফিল্ম ইনস্টিটিউটের যে ছবিটা বারখা, ওটাতেও আদিল হোসেন, জয়াশীল ঘোষ, জয়ার জীবনের প্রথম ছবি ওটা ছিল। আর প্রীতমের মিউজিক, প্রীতম তখন আমাদের সিনিয়র, তখন বম্বে গিয়ে স্ট্রাগল শুরু করেছে। তো প্রীতমের মিউজিক, তারপরে গুলজারের লিরিক্স। গুলজার কম বয়সে তো স্পর্ধা সাংঘাতিক হয়। গুলজারকে বললাম আপনার লিরিক্স চাই, স্টুডেন্ট বললো হ্যাঁ নাও, কিন্তু আমার কোনো সুর ব্যবহার করো না, কারণ ওগুলোর কপিরাইট আছে। তো করে ওই ছবিটা অস্কার নমিনেশন পেলো স্টুডেন্ট ফিল্ম ক্যাটাগরিতে। আর বিদেশে প্রচুর ফেস্টিভ্যালে গেল, বারখা। তো যখন বার্লিন গেল, তখন আমি গেলুম। তখন একজনের সঙ্গে আলাপ হলো, 6 ফুট 3 ইঞ্চি হাইট, কিন্তু সে ওই মানে সে তো ব্রাউন স্কিন, সবকিছুতে এত মুগ্ধ, সে কিছু বলারই সাহস পাচ্ছে না। চলে আসার কাছে ব্রাউন স্কিনটা খুব, ওরে বাবা। আমি ওখান থেকে ফেস্টিভ্যাল শেষ হলো, আমি ওই রুকসাক নিয়ে চলে গেলুম রোম। আমার স্বপ্ন ছিল যে পৃথিবীর, ভারতবর্ষের বাইরে প্রথমেই যখন যাব, রোম যেতে হবে। রোম আর ইজিপ্ট, এইগুলো বাকেট লিস্ট ছিল। তো রোম যেতে হবে। রোমে গেলাম। রোমের রাস্তায় প্রথম দিন সকালে যাচ্ছি, আর আমার না ছোট থেকে একটা ছিল যে আমি খুব বিচ্ছিরি দেখতে, কারণ কালো, রোগা, বাবা মা খেতে দেয় না এরকম বলতো। তো আমি খুব ভালো নাচতাম, কিন্তু আমি জানতাম যে আমি কখনো চিত্রাঙ্গদার কুরুপার ছাড়া কোনো রোল পাবো না। এটা আমি খুব ডিটেইলে ডেডেক্স টকে বলেছিলাম যে আমার নিজের গল্পটা নিজেই লিখেছি, তো এখনো অব্দি লিখেই যাব নিজের গল্প। তো আমার ওই মেয়েটাকে মাঝে মাঝে গিয়ে বলতে ইচ্ছে করে যে তুই খুব সুন্দর, তুই ভুল বুঝেছিস। কারণ কুরুপাকেই কিন্তু অর্জুন ভালোবেসেছিল। আসলে কুরুপা মানে কুরুপার যে চরিত্র, কুরুপা বলে না হয় না, ওটা शी वाज স্ট্রং, আর তার যে পৌরুষ, হ্যাঁ
সেইটা মানে অর্জুনের ভালোবাসা ইন্ডিপেন্ডেন্ট, অর্জুনের ভালোবাসা কিন্তু ওই স্বাধীন চেতা পৌরুষটার মধ্যেই ছিল। তো তাকেই বিয়ে করেছিল। হ্যাঁ, তাকেই বিয়ে করেছিল। হ্যাঁ, ফলে তুমি অত ডিসহার্টেন্ড হয়ে না। একেবারেই হয়নি, কিন্তু আমি তোমায় বলছি যে 21 বছর বয়সে প্রথম ইউরোপের রাস্তায় হাঁটতে গিয়ে দেখছি একটা সিটি মেরে একটা গাড়ি চলে গেল, ঘুরে কে এরকম করে তাকিয়ে দেখছি পুলিশের গাড়ি। হ্যাঁ, ইটালিয়ান পুলিশ সিটি বাসে পেয়ে দেখে। এবং কি অদ্ভুত, তার আগে ছোটবেলায় আমি আমার গল্পের পাড়ায় কুকুর নিয়ে ঘুরতাম, পেছন থেকে ডাকতো একালি একালি বলে ছেলেরা ডাকতো। সেই মেয়ে যখন রোমের রাস্তায় হাঁটছে, কেউ এসে বলছে কি সুন্দর পিঠ, আমার পিঠ অব্দি কোকড়ানো চুল, কি সুন্দর দেখতে তোমায়, আমার সাথে এক কাপ কফি খাবে? ওই জার্মান, ওর সঙ্গে আলাপ হয়েছিল। কি নাম? ওর নাম কার্স্টেন। কার্স্টেন, হ্যাঁ। তো এবারে তারপর আমার ছবি নিউ ইয়র্ক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল গেল কয়েক মাস বাদে। না, এই কাস্টানের গল্প বলো। তাই কাস্টানের গল্পই বলছি। এবার ফেরার সময় ও বললো একটু বার্লিন ঘুরে যাও। তো আমি ভাবলাম যে যাকে, যতগুলো বন্ধু হয়েছে আলাপ টালাপ বাবা দেখা দেখা হবে। তো এমনিতে আমি যে এয়ারলাইন্সে যেতাম ওরা একটা ট্রিপ ফ্রি দিত, তাই বললাম ঠিক আছে গেলুম। 7 দিনের জন্য গেছিলাম, 6 মাস বাদে ফিরেছি। 6 মাস বাদে ফিরেছি, তারপরে ফিরতেই থেকেছি। ওরও খুব, ও এসেছিল আমার দেশে, ওরও খুব এখানে কলকাতা ভীষণ ভালোবেসে ফেলে, এবং ওকে আমি সব মানে ঘুরিয়ে টুরিয়ে দেখিয়ে পাজামা পাঞ্জাবি এখানে ছিল, তোমার বাড়িতে ছিল? আমার বাড়িতেই ছিল, বাড়িতেই ছিল। আমরা লিভ ইন করেছো? we used to live together as a couple. আমি বিয়েটা করতে চাইনি, ও যখনই ভিসা এক্সটেনশন করতে যেতাম বলতো চলো না বিয়েটা করে ফেলি। আমি বললাম একটা স্ট্যাম্পের জন্য বিয়ে করব? বাগিশ করিনি, কারণ তাহলে ইন্টারন্যাশনাল ডিভোর্স হতো। ছাড়াছাড়ি যখন হলো, দেখো ছাড়াছাড়িটা অ্যাকচুয়ালি কেন হলো, একটা তো দেখো আমরা গ্রো করি যখন, সামটাইমস we grow into 2 different people. বিয়েটা হলে তখন লোকে চেষ্টা করে মানিয়ে মিলিয়ে চলতে। আমিও 7.5 মাস চেষ্টা করেছি, আমার মনে আছে। 7.5 মাস কেন? 5 বছরের মধ্যে? না, 5 বছরের শেষে 7.5 মাস। যখন মনে হলো, আমার মনে আছে যে আমরা দুজনে একসাথে প্যারিস গিয়েছিলাম 15 দিনের জন্য। এবারে ঝগড়াঝাটি হতো, আমি না খুব চাপা, ঝগড়া হলে তুমি টিভিতে আমায় দেখবে হয়তো নানান আদর্শ মুক্তমুখ নিয়ে বিশাল গলা ফাটিয়ে চিৎকার করছি, কিন্তু রাস্তাঘাটেও দেখবে, কিন্তু নিজের জন্যে নিজের মনের কথা নিয়ে ঝগড়াঝাটি করতে পারি না, খুব চেপে থাকি, যন্ত্রণাগুলো গিলে ফেলি। এবারে যেটা হলো যে সেদিন আমরা লাস্ট আইফেল টাওয়ারে উঠছি, ফিরতে ফিরতে এত খিচখ্যাচ খিচখ্যাচ ঝগড়া করছে, খুব মনটা খারাপ হয়ে গেল। আর আমার প্যাক করছি জিনিসপত্র, তখনই মনে হলো কালকে ফিরবো না, ওকে বলিনি। সকালবেলা যখন সুটকেস নিয়ে নামছে, আমি বললাম যে তুমি ফিরে যাও, আমি কদিন আরো প্যারিসে থাকতে চাই। ওর তখন একটু ঝটকা লেগেছে। এবার মনে আছে গাদু নর্থ স্টেশন থেকে, খুব সিনেমাটিক, ট্রেনটা যখন বেরিয়ে যাচ্ছে, তখন আমার কোথাও তলপেটে মনে হলো দিস ইজ দ্য বিগিনিং অফ দ্য এন্ড সামহাউ। যে ফাঁকটা হয়েছে ও বুঝতে পারছে না, আর আমি বলতে পারছি না। ও চলে গেল স্ট্রাসবুর্গে, স্ট্রাসবুর্গ যেখানে ইউরোপিয়ান পার্লামেন্ট আছে। অরি মার্শাল আমাদের এনএফটিসি করতো, হি ইজ অলসো ফিল্ম ইন্ডাস্ট্রিতে, হি স্টাডিড ফিল্ম প্রোডাকশন ইয়েতে পটসডাম, বার্লিনের কাছে ফিল্ম স্কুল, ওখান থেকে। আর তো ও তখন একটা ওই স্ট্রাসবুর্গে যেরকম আমাদের এনএফটিসি, সেরকম ইউরোপিয়ান ইউনিয়নেরও একটা ফান্ডিং আছে, অরিমাসের কাজ করতে গেল। আর আমি 3 মাস প্যারিস থেকে গেলাম, থেকে গিয়ে তারপরে ফিরে গিয়ে একটু মন টন শক্ত করে। আর ওর মা আমাকে ভীষণ ভালোবাসতো, ওর মা আমাদের ঝগড়া হলেই বলতো তুই বেরিয়ে যা, আমি ওকে রেখে দিচ্ছি। তারপর চেষ্টা করলো, হলো না, যখন চলে এলো, চলে আসার পর ওর টনক নড়লো যে আমি কি করলুম। কিন্তু ওই যে দুটো কন্টিনেন্ট, ওটা অনেক ডিস্টেন্স। এবার কে কোথায় থাকবে না, ওটা নিয়ে সমস্যা ছিল না। তবে আমার যেটা মনে হতো, যখন কষ্ট পেতুম, ঝগড়া করতে হতো, চেপে যেতুম, আর তখন মনে, ও যেরকম ও ফ্রেঞ্চ শিখতে পারছে না তার জন্য আমায় দোষ দিচ্ছে, তোমার সঙ্গে ইংলিশে কথা বলতে হয় তাই আমি ফ্রেঞ্চ শিখতে পারছি। আমি কি দোষ, এটা কোনো বলো, তখন আমি পৃথিবীর সব পুরুষই একরকম বলছে। হ্যাঁ,
মানে বাঙালি মানুষের না না, আমি ভেবেছিলাম বোধহয় এবার রাত্রি 11টা অব্দি পাবে বসে থাকতাম, যাতে ও ঘুমিয়ে পড়লে আমি বাড়ি আসবো, নাহলে আমার অভিমান হতো, কিছু একটা বলে দিত। ও বাবা, আর বয়সটাও তো তখন অনেক কম। তো আমি ওকে মিট করেছে বাচ্চাটাকে? না, আমি ইনফ্যাক্ট আমি ওকে বলেছিলাম একমাত্র, যে তখন যোগাযোগ করে, যে আমি তো একটু ভয় পাই, একদম অজানা আছে না স্পার্ম, কারা দেয় স্পার্ম জানি না তো, অ্যানোনিমাস। তো ডাক্তারকে জিজ্ঞাসা করলাম, বললো মেইনলি মেডিকেল স্টুডেন্টরা, কারণ সত্যি এই 24-25 বছর বয়সের মোটামুটি অ্যাভারেজ এজ যারা স্পার্ম ডোনার হয়, তারপরে লাইফস্টাইল স্পার্মের কোয়ালিটি ডেটোরিয়েট করে, স্মোক এটসেট্রা। তুমি ওর সঙ্গে তো ওকে আমি বলেছিলাম যে, ও বললো না, আমি তো তোমার সাথে বাচ্চা মানুষ করতে চাই, if I give you my sperm then I want to bring up the child with you, সেটা আর তখন সম্ভব ছিল না। So then I went for the anonymous sperm bank only। এবং ডাক্তার তো আমাকে প্রচুর চয়েস দিয়েছিল প্রফেশনাল। না, এক মিনিট, আমি এটা ক্লিয়ার হলো না মাথায়। এটা হচ্ছে তুমি ওর সঙ্গে বাচ্চা, ওর সঙ্গে লিভ ইন করে এবং ওর স্পার্ম নিয়ে তুমি বাচ্চা করতে চেয়েছিলে? যেটা তখন নয়, না পরে চলে এসেছি যখন, চলে ছাড়াছাড়ি হয়ে গেছে, অনেক দীর্ঘ সময় গেছে, তারপর ওর সাথে আবার দেখাও হয়েছে। না, তারপর তুমি যখন বাচ্চা করবে 29 বছর বয়সে ঠিক করলে, তখন তুমি প্রথমেই ওর কথা ভাবলে, বলেছিলে? প্রথম সত্যি ওর কথা ভেবেছি, কারণ আমি না প্রথমে আসলে দোলা চলে যে কি অ্যানোনিমাস রাখবো, আমার ভেতরে কি এত সাহস আছে? মানে সে তখন বললো যে আমি যদি তোমাকে স্পার্ম নিই তাহলে আমরা একসঙ্গে বাচ্চা নিয়ে থাকবো, কিন্তু সেটা তো আমাদের পক্ষে সম্ভব না। তখন আমরা অনেক দূরে চলে গেছি, অনেক দুটো আলাদা মানুষ। তখন তুমি স্পার্ম ব্যাংক, তখন ইউরোপ আর ভারতবর্ষের যতটা ডিস্টেন্স, মাঝখানে টার্কিতে চলে যেতে পারতে। যাই হোক, ও ইনফ্যাক্ট যখন আমাদের প্রেম ছিল, ওর খুব ইচ্ছে ছিল এখানে এসে সেটেল করবে। হ্যাঁ, কারণ ওর এখানটা বেশি ভালো লেগেছিল। আচ্ছা, এবার তোমায় জিজ্ঞেস করি, তোমাকে স্পার্ম ব্যাংক থেকে তুমি এক্ষুনি বললে যে তোমাকে অনেক চয়েস দিয়েছিল, চয়েস গুলো কি? না প্রফেশনে, কারণ আমি চেয়েছিলাম খুব একটাই জিনিস চেয়েছিলাম। নর্মালি কাপলরা যখন আইভিএফ এটসেট্রা করতে যায়, তখন তারা কি চায়, যে সন্তান আমাদের মতো দেখতে হোক। কারণ এটা নিয়ে এখনো তো অনেক স্টিগমা আছে। আমার তো কোনো স্টিগমা নেই, আমি তো ব্যাপারটা নিয়ে প্রথম থেকেই খুব মানে স্বচ্ছ। তুমি কি চেয়েছিলে? আমি চেয়েছিলাম শুধু আইকিউ, খুব বুদ্ধিমত্তা, কারণ আমার প্রেমও হয় না যদি না কথাই যদি বলতে না পারি, মানে সারাদিন ঝগড়া করবো, ভালোবাসবো, সবই কথায় মানে আরে মানে প্রেম যদি বলো, আমি বলছি যাকে বলি মানে লাভ মেকিং, দ্যাট লাস্ট ফর জাস্ট আ ফিউ মিনিটস, ইট কুড লাস্ট লিটল মোর। সে তুমি মানে ঠিক আছে, মানে প্রি আফটার হোয়াট এভার কাডলিং মিলিয়েও কতক্ষণ, বাকি সময়টা তো কথা যদি ফুরিয়ে যায়। আমার মনে আছে আমি আর কাস্টেন একটা ব্ল্যাক ফরেস্টে স্যাটারডে সানডে আমরা একটু মাদের নিয়ে ওর মা সিঙ্গেল মাদার ছিল, ওর বাবা মারা যান, তো খেতে টেতে যেতাম। তো পাশের টেবিলে একটা ফ্যামিলি বসে আছে, কেউ কারোর সাথে কথা বলছে না, চুপচাপ খেয়ে যাচ্ছে। আমি বলছি, শোন, এইরকম হওয়ার আগে কিন্তু আমরা ছাড়াছাড়ি এই ভবিষ্যৎ চাই না। স্বামী স্ত্রী খেতে গেলে কথা বলে না। আমি এখন তো আরো খারাপ, সবাই ফোন দেখে। মাঝে মাঝে এইসব, আমি তো প্রেম ভীষণ ভাবে করতে চাই, তো আমি এইসব ডেটিং সাইট সব চেষ্টা করি। তারপরে তোমার কোনো প্রেম হয়নি জার্মানি? হ্যাঁ হয়েছে, বাট ওরকম ডেপতে হয়নি, ওরকম হয়। আচ্ছা, তোমার এবার বলি, তুমি এই যে চাইলে একটা স্পার্ম যেটা খুব আইকিউ বেশ ভালো হবে, তো তোমাকে কি সেরকম বেছেই দেওয়া হয়েছিল? আমাকে অ্যাকচুয়ালি রোহিত খুব সুইট, ডক্টর রোহিত গুরগুটিয়া, প্রথমবার রোহিত আমাকে বললো, দেখো ডক্টর আছে, ইঞ্জিনিয়ার আছে, অ্যাক্টর আছে, এই আছে সেই আছে, নানান রকম অনেক রকম স্পার্ম। এটা কোথাকার? কলকাতা স্পার্ম? হ্যাঁ, কলকাতা। ডেফিনেটলি খুব মানসিকভাবে উন্নত না হলে, মানে এই ভাষাতেই বলছি, বাথরুম বা বিছানায় নষ্ট না করে নিজের স্পার্মটা একটা ব্যাংকে ডোনেট করা, যাতে কোথাও কোনো মহিলা একজন সন্তানের জন্ম দিতে পারে, এইটার এই মেন্টালিটি খুব কম এই মেডিকেল স্টুডেন্টদের মধ্যে তো থাকে, মেডিকেল স্টুডেন্টদের মধ্যে, যার জন্য প্রথম থেকেই মেডিকেল স্টুডেন্টরাই বেশি স্পার্ম ডোনেট করে, কারণ এই টাকার সংখ্যাটাও। এটা যদি তুমি বলতে পারো বলবে, না বলতে পারো বলবে না। তোমার যে তুমি স্পার্ম নিয়েছিলে, সেটার তার প্রফেশনটা কি ছিল? প্রফেশনটা আমি জানি,
আচ্ছা। আর আমার ছেলে চাই। বাস। কারণ সবটা বললে আবার মুশকিল। না 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 না, একদমই, ওই জন্যই তো ওই বললাম। অ্যানোনিমিটিটাই আঁকড়ে আছি, ওইটুকু অ্যানোনিমিটি, কারণ তার নাম জানি না, তার পরিচয় কিছুই জানি না, কোন আর শহরে তাও জানো না? কিচ্ছু জানি না, কারণ ওটাই ইট ইজ ওদের আ ল, secret। ইটস আ হ্যাঁ। ল। শুধু তার প্রফেশনটা জানো? হ্যাঁ, মানে কাইন্ড অফ আর কি। তো আর অ্যাকচুয়ালি প্রচুর পড়াশোনা চেয়েছিল এটা, কারণ এটা খুব মনে আছে আমার যখন এমব্রায়োলজিস্ট ওই ফিল আপ করছে, তখন তো অন্য কাপড়ের গায়ের রং, মুখ তবু অনেক কিছু চায়। বিদেশে তো চোখের রং, চুলের রং এইসবও চায়। তো আমাকে বলছে যে আর কিচ্ছু চাই না, মনে হচ্ছে আমার সম্বন্ধ করছে জিবা বেটি না, আর কুছ নেই চাইয়ে। আর আমি ঘর থেকে বেরিয়ে যাচ্ছিলাম, বেরিয়ে ঘুরে বললাম আচ্ছা একটু লম্বা যদি হয়, হ্যাঁ কারণ আমার লম্বা ছেলে হ্যাঁ, পছন্দ ছিল। হ্যাঁ, আর এটাও মনে ছিল যে আমার মানে জেনেটিক্যালি বাচ্চা ওর লম্বা হবে, হ্যাঁ। ব্যাস এই, আর কিছু চাওয়া ছিল না। আমি কি সুস্থ, আর সুস্থতা তো প্রসেসেই চেক করে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওরা সাংঘাতিক ভাবে সুস্থতাটা দেখে। তুমি তোমার ছেলেকে কবে বললে এই ঘটনাটা? ও যবে থেকে বোধ তবে থেকেই বলতে শুরু করেছি, এটার কোনো পার্টিকুলার ডে নয়। মানে আর লুকোনোর কোনো ব্যাপার না, কেন বলছি দেখো, এটা আমি যেদিন আইভিএফ শুরু করি সেদিন আমি, তুমি কোনো সাইকিয়াট্রিস্টের মতামত নিয়ে না, যে কবে ওই বলবে? এই জায়গাগুলোতেই আমি যেখানে করিয়েছি নোভা, ওখানেই সাইকোলজিক্যাল কাউন্সিলর থাকে। হ্যাঁ, ওরা বলে দেয়। ওরা বলে, ওদের কাছেও এটা একটা নতুন জিনিস ছিল। ওরা থাকে কেন কি, এই যে হরমোন ইনজেক্ট হচ্ছে, এমনিতেই ধরো তুমি তো একজন মহিলা, আমাদের অনেক দর্শক যারা দেখছে মহিলা, তা আমরা জানি যে যখন আমাদের মেনস্ট্রুয়েশন হয়, হরমোনের আপস এন্ড ডাউনস এর জন্য আমাদের মেন্টালি আমরা এফেক্টেড হই। হ্যাঁ, প্রিমেনোপজ হয়, তো প্রেগনেন্সির সময় তাই। এবার যখন আর্টিফিশিয়ালি হচ্ছে, আর্টিফিশিয়ালি ওর গেটিং মানে ইনজেক্টেড উইথ হরমোনস, তখন ইট ইজ প্লেইং হ্যাভক উইথ ইয়ার সাইক অলসো, প্লাস ডিলিং উইথ দ্য ফেলিয়ার্স। সাকসেস তো সবাই দেখে বাচ্চাটা, তো ফেলিয়ার তার আগে 3-4 বার ওরকম ভাবে হয়েছে। আর 8 বছর ধরে করছে। এক বান্ধবী আমার সাংবাদিক, ও তারপরে আমারই পুরো ডাক্তারের প্রসেসে ওর জমজ ছেলে হয়েছে। তো এরকম অনেক মানে বছরের পর বছর। কারণ তো ও যখন, তোমার ছেলে যখন জানতে পারলো, অগ্নিস্নান তো ভীষণ মিষ্টি নাম, ভীষণ সুন্দর নাম, তো ও যখন জানতে পারলো, ওর ডাক নাম কি? ওর ডাক নাম আমি ডাকি রুসো, জর্জাক রুসো থেকে। আচ্ছা, ফরাসি বিপ্লব ইন্সপায়ার করেছিল, মুক্ত প্রাণ মুক্ত মন। আমিও বাঁচতে চেয়েছি সেভাবে, আমি চাই ও এরভাবে বাঁচুক। হ্যাঁ, সেই জন্য ওর, আর আমার বাবা ডাক নাম দিয়েছে আরুষ। আরুষ সূর্যের প্রথম কিরণ, তো আরুষ বলেই পরিবারের সবাই আরুষই বলে। আচ্ছা, তো ওকে যখন তুমি প্রথম ওর বোধ থেকে যখন ও জানতে পারলো, ও কি বাবার অভাব বোধ করে? না, এটাই বলছি যে আমি তো কিছু জানতাম না। তো আমি প্রথম দিন মনে আছে যেদিন শুরু হলো, দুটো জিনিস করি। অনলাইনে একটা বই অর্ডার করি, সিঙ্গল মাদার্স বাই চয়েস। পৃথিবীতে এই সব, এটা আমি যা করেছি তার একটা টার্ম আছে, এসএমসি, এটা হচ্ছে সিঙ্গল মাদার বাই চয়েস। সিঙ্গল মাদার তো অনেকই হয়, তুমি প্রথমেই বলেছো, ডিভোর্সের জন্য হয়, বাবা দূরে থাকে, অনেক কারণ, হ্যাঁ, প্রেগনেন্ট হলো বা হাজবেন্ড মারা গেল, এরকম তো হয়। তো কিন্তু বাই চয়েস, যে আই ডো নট ওয়ান্ট আ ম্যান ইন দিস প্রসেস। অনেক সময় লেসবিয়ান কাপলরা করে অন্যান্য জায়গায়। তো এই একটা বই ছিল, ওই বইটা অর্ডার করি। আর সেই দিন বিক্রমের একটা কনসার্ট ছিল, সেই বিক্রম আমার ভালো বন্ধু বিক্রম ঘোষ, ওর কনসার্ট। এখানে আমার কোথাও মিউজিক গেভ মি দ্যাট স্ট্রেংথ, ইউ নো, দ্যাট লিবারেশন, অ্যান্ড দ্যাট বুক গেভ মি দ্য স্পাইন। ওই বইটা না আমার বেডসাইড টেবিলে বাইবেলের মতো রাখা থাকতো, কারণ ওখানে প্রচুর মহিলা তারা শেয়ার করেছে আমেরিকার এটা বইটা তাদের, এবং সেখানে আমি জানতে পারি যে বাচ্চা 2 বছর বয়সে বাবার যে ইমেজ, 5 বছর বয়সে নয়, 7 বছরে তার আলাদা, 12 বছরে আলাদা। ফলে ওর প্রশ্নগুলো 2 বছরে ও বাবা নিয়ে যে প্রশ্ন হতে পারে, আর 5 বছর শিখলে সব আলাদা আলাদা। এবার ফলে আই ওয়াজ রিয়েলি প্রিপেয়ার্ড, এবং খুব ছোট্ট থেকে ধরো ওকে যে গল্পগুলোও বলতাম, হ্যাঁ, সেই গল্পগুলোর মধ্যেও খুব ইন্টারেস্টিংলি ওটা নিট করে দিতে। হ্যাঁ, এবং আমার মনে আছে ওর 2-2.5 বছর আমরা প্লে স্কুল থেকে নিয়ে ফিরছি, সেখানে আমাকে বলছে ওই ডগিটার মমি আর ড্যাডি। তো আমি বলছি যে আমি তখন বলছিলাম ও মমি ড্যাডি হয়, ডগিরও জানে। তো আমি বললাম যে রুসো তোমার যে মম্মি আছে ড্যাডি নেই,
তো ইউ ডোন্ট ফিল দ্যাট ইউ আর মাই ড্যাডি। ও তো ওটা না খুব ছোট থেকে, মানে ও বছর 3-4 বছর থেকে ও ফাদার্স ডে কার্ড বানিয়ে আমায় দেয়। ও এবং ফাদার্স ডে তে এবছরে মানে 2024-এ নিয়ে গিয়ে মঞ্জুর সাথে আমাকে 3খানা শাড়ি কিনে দিয়েছে জমানো টাকায়। এই যে চুড়িগুলো পরে আছি এগুলো ও আমাকে ভ্যালেন্টাইন্স ডে তে দিয়েছে। হ্যাঁ, ভ্যালেন্টাইন্স ডে তে আমাকে গিফট করেছে। হ্যাঁ, মানে এরকম এই কানের দুল। দুজনে মিলে বেড়াতে যাও একদম। এবং গাড়ি নিয়ে দুজনে প্যান্ডেমিকের সময় আমরা তাজপুর চলে গেছি সমুদ্রের ধারে। ভেরি নাইস। তো ও আমার এখন যে বয়সটা ওর 6-7 বছর বয়স। হ্যাঁ, ফলে ও কিন্তু খুব সেন্সিটিভ, খুব ম্যাচিওর। ওর কাছে একদম মাকে বললো এত ভালোবাসে, ওসব তো আছেই। ও ভীষণ, ওর কাছে কোনো জেন্ডার ডিভাইড নেই। এটা খুব ভালো, কারণ ও দেখে ওর মা গাড়ি চালায়, ওর মা রান্না করে, ওর মা বাসন মাজে, ওর মা ঝগড়াঝাটি করে, ওর মা থানায় ঢুকে যায়। হ্যাঁ, তো ওর মানে woman can do everything। হ্যাঁ, এবং ফলে ও ভীষণ মেয়েদের মানে একেবারে সত্যিকারের দশভুজা। একদম একদম। মানে বিশ্বাস করো, আমি মনে করি তোমার আমার মধ্যেই দুর্গা আছে। একদমই। আমি ওই মাটির মৃন্ময়ী মূর্তি, চিন্ময়ী মূর্তি ওসব বুঝি না। আমি এমনি নাস্তিক, কিন্তু দুর্গাপুজোর অষ্টমীর দিন আমি ওই মূর্তির সামনে যাই, কিন্তু চোখের মধ্যে তাকিয়ে বলি তোমার মধ্যে যে শক্তিটা সবাই আরাধনা করে ওটা আমার, ওই শক্তিটা আমার, ওই শক্তিটা। আমরা কম্প্রোমাইজ শব্দটাও কেন? আমার তো একটাই জীবন, বলো। আমি বলেছিলাম, আমি যখন আমাকে বললো যে বিয়ের কথা, যখন কাস্টম বিয়ে করতে চাইতো, আমি এখানে এসে এঙ্গেজমেন্ট হলো, আমাদের এঙ্গেজমেন্ট হয়েছিল, কারণ মা বাবা কিছু তো একটা চাইছিল, এরকম কিছু তো একটা কর। তো মা বাবার মুখের দিকে তাকিয়ে, তো এবারে যখন এসব হলো, তখন আমি ওকে একটা কথা বলতে, সবাই বলতে কম্প্রোমাইজ। দেখো, আমি যে একটা অন্য কন্টিনেন্টে এসে আছি, সেটা কিন্তু কোনো কম্প্রোমাইজ নয়। আমি এটা চাই করতে, আর যেদিন করতে পারলাম না সেদিন চলে এলাম। 7.5 মাস চেষ্টা করেছিলাম, কিন্তু ওই গাদু নর্থ স্টেশনে ট্রেনটা চলে যাবার পর কোথাও আস্তে আস্তে ইট ওয়াজ দ্য বিগিনিং অফ দ্য এন্ড বললাম। আমার কাছে যেদিন ফুরিয়ে গেল সম্পর্কটা, তারপরে ওটা কম্প্রোমাইজ হয়ে যেত। সেই কম্প্রোমাইজটা করলে সম্পর্ক টেকে না। আর তার থেকে আমার সারা জীবন কিন্তু আমি বলতে পারবো যে আমি চুটিয়ে ভালোবেসেছি। সব ভালোবাসারই তো একটা এক্সপায়ারি ডেট থাকে, শেলফ লাইফ। তো আমারটা ওই দিনই। হ্যাঁ, মা ছেলের থাকে না, মা ছেলের থাকে না, একদমই না। বউ চলে গেলে বউ পাওয়া যায়, চিরঞ্জিত ভাষা। তবে খুব ভালো বয়ফ্রেন্ড হবে আমার ছেলে, খুব ভালো। মানে আমি আমার মা কিন্তু পুরো রণং দেখেছিলাম, যুদ্ধ করতে হবে। এবার আমার খবরটা এই ফিল্ম মেকার হওয়ার সুবাদে, যেটা ধরো তুমি আজকে আমাকে বসিয়ে কথা বলছো, আমি যদি প্রত্যন্ত মেদিনীপুরে কোথাও একটা থাকতাম, তুমি চিনতে না আমার প্রফেশনের জন্য। তো এটা তখন একটা সংবাদপত্রে পুরো ফ্রন্ট পেজ নিউজ হলো আমার এই জার্নিটা। ফলে আমার কোনো আত্মীয় স্বজনকে আমায় বলতে হলো না, প্রতিবেশীকে বলতে হয়নি। কিন্তু আমরা ভাবছিলাম হাউ উইল পিপল রিসিভ ইট। আমি তখন 5 মাস প্রেগনেন্ট, দুর্গাপুজোর সময় প্যান্ডেলে গেছি, মার আমি তো পুরো প্রস্তুত, কি তাকাবে, কি বলবে। কি ভালোবাসায় জড়িয়ে ধরলো সবাই। এবং তারা যারা ধরো আমার পাশের বাড়িতে, তার সারা সকাল থেকে রাত যায় রান্নাঘরে, স্বামী সন্তান নিয়ে সন্ধ্যেবেলা ওই টিভি খুলে সিরিয়াল গুলো দেখে। তারা মানে কি ভালোবাসায়। প্রথম চকলেটের বাক্সটা এলো সেইরকম এক কাকিমার কাছ থেকে, প্রথম ফোন এলো বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আমার এখনো মনে আছে। বিকাশ কাকু প্রথম ফোন করেছিল, আর প্রথম বক্স চকলেট এলো পাশের বাড়ির কাকিমার থেকে। তো দ্যাটস দ্য রেঞ্জ না, অ্যাকসেপ্টেন্সের। এবং আমি তখন বুঝলাম, ভেরি হাম্বলিং ফর মি, যে সমাজ তো কোনো শালগ্রাম শিলা নয় যে পুরুত মশাই এসে সিংহাসনে বসিয়ে দেবে, তাকেই মেনে নিতে হবে। প্রতিদিন বদলাচ্ছে। এখন কিন্তু ধরো আজকে কথা বলছি, নীনা গুপ্তের কথা ভাবো। নীনা বছর আগে করেছিল, এবং তখন বলেছিল যে না, আমি একে রাখবো এবং আমি একে মানুষ করব। এই যে একটা দৃঢ়তা, নীনাকে দেখে আমার মা ইন্সপায়ার্ড হয়ে বলেছিল, কেন এত ছুঁচ ফোটাচ্ছিস, তুই গোয়া টোয়া গিয়ে প্রেগনেন্ট হয়ে আয় না। তাই দ্যাট
that woman was my mother. মানে এইরকম মানসিকতা ভালো, আমি পারবো না সিঙ্গেল মাদার হতে, আমি তো পারবো। কত সাহস আমার মায়ের, কারণ আমাকে সোসাইটি ফেস করতে হয় না, কিন্তু আমার মা একটা সরকারি চাকরি করতেন। আমার মায়ের বোন ভাই তারা তো সাধারণ মধ্যবিত্ত। গোয়া থেকে প্রেগনেন্ট হয়, মা বলছে যারা প্রেগনেন্ট হয়ে চলে যায়, কেন ছুঁচ ফোটাচ্ছিস, একটা বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড ধরে নিয়ে যা। মানে এরকম করে গল্প করতে করতে আমার বলতো, আমি মা ইটস নট দ্যাট ইজি। ওই রকম ডেট ধরে, ওভিউলেশন ডেট ধরে হয় না। যাই হোক, আমাদের গল্পটা মোটামুটি শেষের দিকে চলে এসছে। হ্যাঁ, ভীষণ সুন্দর আড্ডাটা হলো, মানে আমার মনে থাকবে এই ঘটনাটা। আর একটা জিনিস আমার মনে হচ্ছে যে এই তোমার গল্প শুনে কিন্তু অনেকে হবে, অনেকে হয়েওছে গত 10 বছরে। না, অনেক জায়গায় আমি এই যে খোলাখুলি কথা বলি, অনেকে অ্যাপ্রোচ করে, পৃথিবী কতটা বদলাতে পারবো জানি না, নাটক লেখা জানি না, পড়াই ফিল্ম পড়াই জানি না, কিন্তু এই একটা ভালো মানুষ রেখে যেতে পারবো যে আমার লড়াইগুলোকে, আমার মূল্যবোধ গুলোকে বাঁচিয়ে রাখবে এবং সেলিব্রেট করবে। সেলিব্রেট তো, এবং ওর সাথে আরো সমাজটা সেলিব্রেট করবে, সেটাই। ভীষণ ভালো লাগলো, খুব ভালো লাগলো এই আড্ডাটা, এবং আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে। বিশেষ করে নারী দিবসে এরকম একজন নারীর সঙ্গে গল্পটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে, এবং ভবিষ্যতে আরো এরকম অনেক সুন্দর সুন্দর আড্ডায় আপনাদেরকে আনবো, আপনারা শুনবেন, মুগ্ধ হবেন নিশ্চয়ই। এবং তুমি যে এসছো, আমার সত্যি আমার খুব ভালো লাগছে, দারুণ লাগলো। আমি তোমার সব এপিসোড দেখি। থ্যাংক ইউ। আজকে আমরা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, আশেপাশে সবাইকে ভালো রাখবেন, মুক্ত মনে থাকবেন। নমস্কার। নিবেদিতা আমার বন্ধু, বিখ্যাত সাংবাদিক, আর সাংঘাতিক মানুষের মনের কথা বের করে আনতে পারে। নিবেদিতার চ্যানেল, ইউটিউব চ্যানেল নিবেদিতা অনলাইন, দেখুন আর সাবস্ক্রাইব করুন।